আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আমি আছি আমাদের স্টুডেন্ট তানজিম হোসেন, যিনি এখান থেকে স্পোকেন কোর্স করছেন, তারপরে আমার বিআইপি আইএলটিএস প্রোগ্রাম এসসি করছিলেন, করে মূল পরীক্ষায় বসে ব্যান্ড 7.0 পেয়েছেন। তো ওনার ভেরি এক্সাইটিং নিউজ হচ্ছে আমার একজন ছাত্র এই প্রথম রাইটিংয়ে উনি ব্যান্ড 7.5 পেয়েছেন। এর আগে আমার ছাত্ররা সবসময় ব্যান্ড 7.0 পাইতেন আর 6.0 সবসময় পাইতেন। সো আমি খুবই লাকি যে আমার স্টুডেন্টরা এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। তো আমি তানজিমের কাছ থেকে দেখবো যে উনি রাইটিংয়ে পাইছেন ব্যান্ড 7.5 এবং রিডিংয়ে পাইছেন ব্যান্ড 6.5। এই দুইটা জিনিস আইএলটিএসের জন্য একটু কষ্টকর হলেও আমরা তানজিমের এই জার্নিটা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত আপনাদের করব, আপনারাও কিভাবে এইরকম অ্যাট্রাকটিভ একটা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করবেন। ওকে, হ্যালো তানবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি তো রিসেন্ট গত 3 দিন আগে আপনার রেজাল্ট বের হয়েছে, তাই না? জি, স্যার। তো আপনার এই রেজাল্টটা আপনার কেমন লাগতেছে? জি স্যার, আমি খুব খুশি স্যার। আমি এই রেজাল্ট আমি কখনো এক্সপেক্ট করি নাই স্যার। ওকে মিস্টার তানজিম, আপনি তো রাইটিংয়ে খুব সুন্দর একটা রেজাল্ট করছেন, ব্যান্ড 7.5 পেয়েছেন, হ্যাঁ? জি স্যার। তো রাইটিং টেক্সট 1টা আপনি কিভাবে করলেন? স্যার, আপনার দেওয়া যে স্টাডি ম্যাটেরিয়াল বা আপনি কিভাবে রাইটিং টাস্ক 1 এর জন্য যে ওভারঅল বডি প্যারাগ্রাফগুলো লিখতে হয় সেগুলো আমাকে খুব সাহায্য করেছে। এবং টাস্ক 2 তে আমার আপনার যে কিভাবে তীর এবং চিঠা মেথড ইউজ করতে হয়, থির এবং থিরতা, জি, রাইট? এগুলো আমাকে খুব সাহায্য করেছে। আর কিভাবে আইডিয়া গেদার করতে হয়, তাছাড়া আপনি হচ্ছে ব্রেইনস্টর্মিং। জি স্যার, এগুলো আমাকে খুব সাহায্য করছে রাইটিং এর জন্য। আচ্ছা, আপনি রাইটিং টেক্সট 1 আপনার মেইন পরীক্ষা কি আসছিল? রাইটিং টাস্ক মেইন পরীক্ষায় আমার বার চার্ট ছিল। বার চার্ট, তাহলে তো আমাদের নিয়ম মোতাবেকই করছেন। বার চার্টের আবার 3টা প্রকারভেদ আছে, আপনি জি, জানেন? স্যার। টাইম বেসড, আইটেম বেসড, আইটেম প্লাস টাইম। আপনার স্যার। কোনটা পড়ছিল? আমার টাইম বেসড পড়েছিল স্যার। আচ্ছা, টাইম বেস হচ্ছে ভেরি ইজি, এটা হচ্ছে লাইন চার্টের মতোই। তো এটা আমরা প্রত্যেকটা ক্লাসে ওনাদেরকে আমরা শিখাই। তো তানজিম, রাইটিং টেস্ট 2 তে আপনার কোনটা আসছিল? রাইটিং টাস্ক টুতে স্যার আমার এগ্রি ডিসএগ্রি স্টেটমেন্ট ছিল স্যার। এগ্রি অর ডিসএগ্রি? জি স্যার। অবশ্যই আপনি এগ্রি করছেন না ডিসএগ্রি আমি করছেন? এগ্রি করেছি স্যার। সম্পূর্ণটা তো এগ্রি হিসাবে জি লিখছেন। স্যার, সম্পূর্ণ এগ্রি। সো ডিয়ার স্টুডেন্টস, এই যে দেখেন আমার ছাত্র এগ্রি অর ডিসএগ্রি যদি মেইন পরীক্ষায় আসে, আপনারা হয় টপিকটাকে হয় কমপ্লিটলি এগ্রি করবেন, নাইলে কমপ্লিটলি ডিসএগ্রি করবেন। কখনো আপনি ব্যালেন্স আনসারে লিখতে যাবেন না, অথবা আরেক রকম আনসার অনেকেই করে, এক পক্ষ এগ্রি লিখে আরেক পক্ষ ডিসএগ্রি, না ওইভাবে যাবেন না। ওই যে আমার সরাসরি ছাত্র যে এগ্রি করছিলেন না, জি স্যার। উনি এগ্রি করে ব্যান্ড 7.5 নিয়ে আসছেন। সো আই হোপ আপনারা ম্যাটারটা বুঝতে পারছেন। যেসব টিচাররা বলেন যে এক সাইড এগ্রি আরেক সাইড ডিসএগ্রি, না ওইভাবে যাওয়ার দরকার নেই। আবার কিছু কিছু টিচার বলেন ব্যালেন্স করার জন্য, তবে ব্যালেন্স হচ্ছে রিস্কি। প্লিজ রিস্কি ওয়েতে যাবেন না, কারণ আপনি নেটিভ না, আপনি নন নেটিভ, সো আপনি এটা বুঝাতে পারবেন না। সো এই হচ্ছে আপনার রাইটিংয়ের জার্নিটা। জি স্যার। তো আপনি বাসায় কেমন প্র্যাকটিস করছিলেন এই রাইটিংয়ের জন্য? বাসায় আমি প্রতিদিন 2টা করে করতাম, রাইটিং টাস্ক 2 আর রাইটিং টাস্ক 1 একটা করে করতাম। রাইটিং টেস্ট 2 2টা করতেন আর রাইটিং টাস্ক 1 একটা করতেন। ভেরি গুড। এখন আসি আমি রিডিংয়ে। তো রিডিংয়ে আপনি খুব সুন্দর 6.5 মানে হচ্ছে 27 to 29 আপনার কারেক্ট হয়েছে, রাইট? তো ধরেন আমরা 27ই কারেক্ট হয়েছে। তো রাইটিংয়ে আপনি কোন জিনিসগুলোকে বেশি একটু কষ্টকর, সরি, রিডিংয়ে কোন জিনিসগুলোকে আপনার কাছে একটু ডিফিকাল্টি মনে হতো এবং কোনগুলো ইজি মনে হতো? আমার কাছে মনে হতো ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, গ্যাপ ফিল উইদাউট ক্লু, লিস্ট অফ হেডিংস, এগুলো একটু মোটামুটি সহজ লাগতো আমার কাছে। আর প্যারাগ্রাফ কন্টেন্টস, পার্সন নেম ম্যাচিং, তারপরে এমসিকিউ, এগুলো আমার কাছে খুব টাফ মনে হচ্ছে। কিন্তু আপনার দেওয়া যে মেথডগুলো, যেমন ধরেন ট্রু ফলস নট গিভেনের টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে ট্রু নট গিভেন ধরতে হয়, ফলসের যে কীভাবে ফলস ধরতে হয়, তাছাড়া ইয়েস নো নট গিভেন কীভাবে ধরতে হয়, তাছাড়া লিস্ট অফ হেডিংসের যে আপনি বলেছেন যে পেসেজের প্রথম 2 লাইন অথবা লাস্ট 2 লাইন থেকে কীভাবে ধরতে হয়, আর যদি না মিলে তাহলে পুরো প্যারাগ্রাফটা পড়ে বুঝতে হয়, এগুলো আমাকে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, লিস্ট অফ হেডিংসে আমার সাহায্য করেছে অনেক। ওকে, তাহলে আমরা এখান থেকে ওনার থেকে একটা জিনিস জানতে পারলাম, লিস্ট অফ হেডিংসে যদি শর্ট প্যারাগ্রাফটা শর্ট থাকে তাহলে সম্পূর্ণ পড়ে মেইন সামারিটা বুঝে একটা মেইন আইডিয়া আপনি জেনারেট করবেন, করে স্টেটমেন্টের সাথে মিলাবেন। জি স্যার। আর যদি এটা 6 থেকে 12 লাইনের মধ্যে হয়, মানে বিশাল বড়, তখন আপনি ফার্স্ট 3 লাইন আর লাস্টের 1 লাইন পড়ে মেইন আইডিয়াটা বুঝেই আপনি আনসার মিলাতে পারবেন। সো ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে আসলে আমরা কেমনে এই জিনিসগুলো করব। তবে রিডিংয়ে আমরা এখন অনেক ক্লাস দিচ্ছি, যেগুলো আপনার জন্য আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা থাকবেন, এখানে পাবেন। আমি প্রতিদিন রিডিংয়ের অনেক ভিডিওগুলো দিচ্ছি, অনেক শর্ট টেকনিকগুলোও দিচ্ছি, ব্রড টেকনিকগুলোও দিচ্ছি, কিন্তু ক্লাস তো আমাদের 2 ঘন্টা, কারণ আমি এখানে যেগুলোই ভিডিও দিই না কেন ওগুলো হাফ অ্যান আওয়ার বেশি না। তো ক্লাসে আসলে আপনি আরও বেশি, যেমন ওনারা যেভাবে ক্লাসে আমার শিখছিলেন প্রত্যেকটা জিনিস। তো স্পিকিং আপনার কত আসছিল? স্পিকিংয়ে 6। স্পিকিং সম্বন্ধে স্টুডেন্ট অ্যাডভাইসটা কি দিবেন আপনি? কি অ্যাডভাইস? রেগুলার প্র্যাকটিস আর আইডিয়া গেদার করা, কারণ আমার জন্য নার্ভাসনেস, তারপর কনফিডেন্স আমার ছিল, কিন্তু মেইন প্রবলেম ছিল আমার আইডিয়া নেই। যেমন পার্সোনাল রিলেটেড আসলে কী বলবো, প্লেস রিলেটেড কী বলবো তা আইডিয়া ছিল না, তার জন্য আমি আইডিয়া নিয়েছিলাম।
তো রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে। আপনি ক্লাব কি মনে করেন? ক্লাব আমার জন্য ঠিক আছে, পারফেক্ট ছিল, কিন্তু আমি খুব কমই ছিলাম ক্লাবে, কারণ আমার মনে ছিল যে ক্লাব হলো শুধু ফ্লুয়েন্সি, তারপর কনফিডেন্স, নার্ভাসনেস কমানোর জন্য, কিন্তু আমার এগুলো পারফেক্ট ছিল, কিন্তু আইডিয়ার জন্য আমি ক্লাবে তেমন আসি নাই। আর স্পিকিং আমি তাহলে আপনি রেস্ট অফ দ্য স্টুডেন্টসকে আপনি কি করবেন? রেগুলারলি ক্লাবে জয়েন করার জন্য, বাসায় প্র্যাকটিস করার জন্য, আর পার্টনার একজন থাকার জন্য। ওকে, তানজিমের ভাগ্য ভালো। তো আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে আজকেই আমার একটা স্টুডেন্ট, সে জাপান যাবে, জাপানিজ ভাষা শিখতেছে। তো জাপানিজ ভাষা সে আজকে প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, সে শিখতেছে, অনেক কিছুই পারে, কিন্তু ওই যে প্র্যাকটিস নেই, প্র্যাকটিসের অভাবে অন্য কেউ জানে না, কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো এনভায়রনমেন্ট নেই, জি স্যার। সেজন্য সে শিখে আবার বলে যায়, শিখে আবার বলে যায়, 2 বছর ধরেও সে পারতেছে না। তো ইংলিশটাও ঠিক ওই রকম, আপনি এনভায়রনমেন্টে আসতে হবে, আপনি ক্লাবে পার্টিসিপেশন করতে হবে, তাহলেই আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে, আপনি অনর্গল কথাবার্তা বলতে পারবেন, আইডিয়া জেনারেট হবে, তাই না? তো আপনি কিরকম স্যাম্পল আনসার কিরকম পড়ছিলেন, লাইক রাইটিং এর জন্য এবং স্পিকিং এর জন্য কিরকম স্যাম্পল আনসারগুলো পড়ছিলেন? রাইটিং এর জন্য যেমন ধরেন আমি স্ট্রাকচারগুলো ফলো করতাম, কোন স্ট্রাকচার কমপ্লেক্স ধরা হয়েছে ওইগুলো আমি অন্য টপিকে ইউজ করার চেষ্টা করতাম। তাছাড়া ভোকাবুলারি রাইটিংয়ে তো আবার ফর্মালভাবে লিখতে হয়, ফর্মাল ওয়ার্ডগুলো আমি নোট ডাউন করে রাখতাম। আর স্পিকিংয়ের জন্য আমি পার্সোনাল রিলেটেড একটা টপিক পড়তাম, আর ওই টপিক দিয়ে আমি সবগুলো কভার করার চেষ্টা করতাম। ভেরি গুড। তো মাক্কার বইয়ের আমি টেকনিকগুলো বলে দিই স্টুডেন্টদের, যে 6টা টেকনিক শিখবেন, মানে 6টা ডিসক্রাইব এ প্লেস, ডিসক্রাইব এন ইভেন্ট, ডিসক্রাইব এন অবজেক্ট, এরকম রিলেটেড, তাহলে আপনি 150 থেকে 200 টপিকও বলতে পারবেন। সো এই আইডিয়াগুলো অনেক সময় কাজে দেয় মেইন জি স্যার, পরীক্ষায়, তাই না? আপনার ভিডিওতে আমার অনেক কাজে লাগছে। আচ্ছা, পরীক্ষায় গিয়ে কি আপনার কোনো নার্ভাসনেস আসছিল? জি না স্যার। অনেক স্টুডেন্ট তো নার্ভাস, অনেক স্টুডেন্ট ভালো থাকে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার নার্ভাসনেসটা চলে আসে, তো এই উপলক্ষে আপনি কি বলবেন? এইটা আমার ঠিক হয়েছে, কারণ আমি আপনার একটা ফেসবুক পেজে একটা ভিডিও দেখছিলাম যে পরীক্ষার আগে কীভাবে রিল্যাক্স থাকতে হয়, ওই ভিডিওটা আমার অনেক সাহায্য করেছে। ও আচ্ছা, ওইখানে আমি একদিন 12 মিনিটের একটা ভিডিও করছিলাম জি, স্যার। সবার সাথে। তো পরীক্ষার হলে আপনি কিভাবে রিল্যাক্স থাকবেন সেইটা। তো অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক ভালো থাকে, তাই না? জি, অনেক স্যার। ভালো প্র্যাকটিস করে অনেক দিন সময় নেয়, কিন্তু মেইন পরীক্ষার হলে একটা বা দুইটা মিস্টেক হবার কারণে জি স্যার। তাদের পেইন চলে আসে ভেতরে, তারা শকিং ভাব চলে আসে, আর এই শকিং ভাবের কারণে এই পরীক্ষাটা হচ্ছে সাইমুলটেনিয়াস সেক্টর পরে আরেকটা আসে, সেই জন্য পরেরগুলোতে গিয়ে তারা খারাপ করে ফেলে। তো আমি আপনাদের একটাই অ্যাডভাইস দেবো তানজিমের সাথে, যে নার্ভাসনেস চলে আসবে না, একটা দুইটা তিনটা চারটা আপনার ভুল হতে পারে। এখন আপনি যদি মনে করেন 9-এর মধ্যে 9ই কারেক্ট করবেন, তাহলে তো একটা ভুল হলে আপনার নার্ভাসনেস চলে আসবে, তাই না? সো আপনি 6.57 এটা করতে হলে তো সব আপনাকে কারেক্ট করা লাগতেছে না। সো এখান থেকে ভুল হয়ে গেলে অসুবিধা কিসের? সো বিয়োগ হচ্ছে, তাই না? জি স্যার। ওকে তানজিম, তাহলে আপনার সেরা টিপসটা বলে দেন এখন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে। রেগুলার প্র্যাকটিসিং করতে হবে, তাছাড়া প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা পড়লেই আশানুরূপ ফল পাওয়া যাবে। থ্যাংক ইউ আপনাকে।